ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন তরিক নামে একজন লিসেনার। তিনি মূলত শুনেছেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে এবং তার সাথে এই ঘটনাটি ঘটে। বাংলাদেশের কোনো এক জেলার কোনো এক সরকারি হাসপাতালের লাশবাহী গাড়ি চালাতেন সেই ড্রাইভার। দীর্ঘ 7-8 বছর ধরেই তিনি এই পেশার সাথে জড়িত এবং ওনার নাম হচ্ছে আমিন ভাই। তা আমিন ভাই স্বভাবত খুব চাপা স্বভাবের একজন মানুষ। চাপা স্বভাবের বললাম কারণ তিনি এই নিয়ে ওনাকে অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি লাশবাহী গাড়ি চালান, কোনো দিন কি আপনি ভয় পান না বা কোনো কিছুকে আপনি দেখেন না? তো প্রতিবারেই আমিন ভাই হেসে বলতেন, আরে না, ভয়ের কি আছে, ভয় পেলে কি এত বছর ধরে লাশবাহী গাড়ি চালাতে পারতাম? তো ওনার উত্তরটা সবসময় এরকমই ছিল। সবকিছু উনি সবসময় চাপা স্বভাবের ছিলেন এবং গম্ভীর স্বভাবের ছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে যখন আমিন ভাইয়ের সাথে, যিনি আমাকে স্টোরি লিখেছেন, তরিক ভাইয়ের দেখা হয়, এলাকার একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওনারা দুইজনই, তখন তরিক ভাই খেয়াল করেন আমিন ভাইয়ের চেহারাটা কেমন জানি বিমর্ষ এবং কেমন জানি আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে। কি জানি কি মনে করেই তরিক ভাই জিজ্ঞেস করেন, ভাই কি হয়েছে, আপনার কি শরীর খারাপ? তা আমিন ভাই বলেন, ভাই শরীর খারাপ না, তবে একটা কাহিনী হয়েছে, আমি তোমাকে বলবো, তবে এখন না, তুমি কালকে বিকালে আমার সাথে দেখা করিও, আমি তোমাকে সব কিছু বলবো। তো এই বলে আমিন ভাই আর বেশি কথা বলেন না, তিনি উঠে পড়েন সেখান থেকে, চায়ের দোকান থেকে তিনি চলে যান। তরিক ভাইও তিনি বুঝতে পারেন হয়তো আমিন ভাই এমন কোনো কাহিনী বলবেন, এই চিন্তা করে ধরে নেন যে হয়তো ওনার কোনো পারিবারিক সমস্যা হয়েছে বা অন্য কোনো সমস্যা। তো দেখা যাক, সেটা কালকেই উনি শুনবেন, এই চিন্তাধারা করে উনিও সেদিনের মতো চলে যান এবং পরদিন তরিক ভাই সেই চায়ের দোকানে আবার যান। তখন তিনি দেখেন আমিন ভাই আগেই সেখানে চলে এসেছেন এবং বসে আছে। তিনি গতকালের মতোই ওনাকে ঠিকই বিমর্ষ এবং হতাশাগ্রস্ত দেখাচ্ছেন। এইবার তরিক ভাই আর কোনো চিন্তা ভাবনা না করে আমিন ভাইকে জিজ্ঞেস করেন, ভাই দেখি বলেন তো আপনার কি হয়েছে? আমিন ভাই বলা শুরু করেন, ঠিক ওনার মুখ থেকে যেভাবে এসেছে এখন আমি আপনাদের কাছে সেভাবেই তুলে ধরব। প্রায় 1 সপ্তাহ আগে উনি সকালবেলা ঘুম থেকে উঠে ওনার সে হাসপাতালে যান, যেখানে উনি কাজ করেন, যেখানে উনি লাশ আনা নেয়া করেন। তো সেখানে তিনি গিয়ে দেখেন সেদিন ওনার কোনো লাশ বা রোগী নেয়ার মতো কোনো, আসলে রোগী তো না, উনি লাশবাহী গাড়ি যেহেতু চালাতেন, এরকম কোনো লাশ নেয়ার মতো ওনার কোনো ট্রিপ আসেনি। এবং উনি করতেন কি, এই যে কাজগুলা করতেন, ওনার সাথে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সেদিন ওই অ্যাসিস্ট্যান্ট যে থাকতো ছেলেটা, সেই ছেলেটার শরীর খারাপ ছিল এবং শরীর খারাপ থাকার কারণে উনি সেদিন আসেনি। আমিন ভাই একাই হাসপাতালের আশেপাশে ঘুরছিলেন, যদি কোনো ট্রিপ উনি পেয়ে যান এই চিন্তা করে। এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত গড়িয়ে যায়, ওনার কাছে তেমন কোনো ট্রিপ আসে না। একসময় উনি চিন্তা করেন বাড়িতে চলে যাবেন কিনা, কিন্তু আসলে বাড়িতে গিয়েও উনি কিছু করবেন বা সময়টা কাটাবেন এরকম আসলে তো ওনার কিছুই করার ছিল না। তো উনি করেন কি, ওই হাসপাতাল থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানের পাশে ছিল ক্যারাম বোর্ড। তো ক্যারাম বোর্ডের যে আড্ডাটা জমতো, সেই ক্যারাম বোর্ডের আড্ডার মধ্যে উনি গিয়ে বসেন, চা খেতে খেতে উনি ক্যারাম খেলা শুরু করেন। তো ক্যারাম খেলা শুরু যখন করেন, তো খেলতে খেলতে একটা সময় বিকাল গড়িয়ে আসে। এমন সময় ওনার কাছে একজন ছেলে আসে। ছেলেটা আসলে ওই হাসপাতালের আশেপাশে একটা টং দোকানে চা বিক্রি করতো, আমিন ভাইয়ের আগে থেকেই পরিচিত। সেই ছেলেটা এসে ওনাকে বলে, ভাই আপনার একজন খোঁজে। তো আমিন ভাই বলে, কে খোঁজে? তখন ওই ছেলেটা বলে, একজন লোক আপনারে খোঁজে, ট্রিপ আছে নাকি? তো এই কথা শোনার পর আমিন ভাই ওই যে ক্যারাম খেলতেছিল সেই ক্যারাম রেখেই সঙ্গে সঙ্গে সেখান থেকে হাঁটা দেন হাসপাতালের দিকে এবং দেখেন হাসপাতালের কিছুটা দূরে একজন লোক একটা লাশ নিয়ে গাছের নিচে বসে আছেন। লাশটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, আর কোনো মানুষ নেই, শুধু লোকটাই সে লাশটার পাশে দাঁড়ানো। তো
তো লোকটার কথা একটু বলি, একটু বিবরণ দিই। লোকটা দেখতে মধ্যবয়স্ক ছিল, কিন্তু আমিন ভাই যেভাবে বলেন, এমন কালো লোক উনি বাংলাদেশে কখনো দেখেননি, এবং ওনার ধারণাতেও ছিল না যে আমাদের দেশে এরকম মিচ কালো মানুষ হতে পারে। এখানে কালো দলো বা সাদা এই কথাটা বললাম আমি শুধুমাত্র এই কারণে, আমরা জানি একদম কালো যারা নিগ্রো বা ওই লেভেলের যারা কালো, তারা কিন্তু আফ্রিকার অঞ্চলগুলোতে বসবাস করেন। আমাদের দেশের বা উপভারত মহাদেশের বা ইন্ডিয়া বাংলাদেশের মানুষজন কিন্তু কালো হয়, কিন্তু ওই রকম মিচ কালো হয় না। তো ওই লোকটা ছিল একদম আফ্রিকান কালো মানুষদের মতোই কালো, যার কারণে আমিন ভাই খুব অবাক হন এবং তিনি চিন্তা করেন যে এরকমও মানুষ হয় নাকি আমাদের দেশে। যাই হোক, আমিন ভাই সেই লোকটাকে জিজ্ঞেস করেন, ভাই লাশ নিয়ে কই যাবেন? তখন লোকটা একটা জায়গার নাম বলে, জায়গাটার নাম আমরা এখানে উল্লেখ করলাম না, তবে সেই জায়গাটি আমিন ভাই আগে থেকে চিনতেন, মানে পুরোটা চিনতেন না, কিন্তু নাম জানতেন, কোথায় কত দূরে সেটা জানতেন। তো জায়গাটা প্রায় সেই হাসপাতাল থেকে 5-6 ঘন্টার জার্নি। আমিন ভাই তখন চিন্তা করেন, এই লাশ নিয়ে গেলে পৌঁছাতেই সেখানে রাত হয়ে যাবে, তাহলে তিনি ফিরবেন কখন এবং বাড়িতে যাবেন কখন? এই চিন্তা করতে করতে আবার এটাও চিন্তা করেন, সেদিন তার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই সাথে, এবং তার কোনো ট্রিপও হয়নি। পুরাটা দিন ওনার কাছে আসলে সকাল থেকে বেকার যাচ্ছিল, যেহেতু কোনো ট্রিপ আসেনি, সেহেতু এই ট্রিপটা নিলে ভালোই হয়। এই ভেবে আমিন ভাই সেই লোকটাকে ভাড়ার কথা জানান, উনি কত টাকা নেবেন। আশ্চর্য বিষয় হলো, লোকটা কোনো ধরনের ভাড়াবাড়ি বা দরদাম না করে এক কথায় বলল, আচ্ছা ঠিক আছে, লাশ উঠান। তো আমিন ভাই হাত লাগান, আমিন ভাই সহ লাশ দরাদরি করে গাড়ির মধ্যে উঠেন। তো গাড়িতে লাশ তোলার পর ওনারা পাশের যে টং দোকান ছিল সেখান থেকে তারা চা খেয়ে রওনা দেন। সেই লোকটাকে যদিও তিনি চা খেতে বলেছিলেন আমিন ভাই, কিন্তু লোকটা চা খায়নি। আমিন ভাই চিন্তা করেন, যাই হোক, হয়তো আপনজন মানুষ মারা গিয়েছে, মন খারাপ, খাওয়া দাওয়া ভালো না লাগতেই পারে, এটাই স্বাভাবিক। ওনারা একটা সময় গাড়িতে চেপে বসেন এবং গাড়ি চালাতে শুরু করেন। আমিন ভাই যে এলাকায় তিনি লাশ নিয়ে যাচ্ছিলেন সেই এলাকাতে উনি আগে কখনো যাননি, তবে তার আশেপাশের যে এলাকাগুলা, জায়গাগুলা, সেখানে তিনি আগেও লাশ নিয়ে গিয়েছেন। আর চিন্তা করেন, যেহেতু লাশের আত্মীয় সাথে আছেন, হয়তো অতটা কঠিন হবে না, ওনার নির্দেশনা মতোই উনি ড্রাইভ করে ঠিক ওনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো এভাবে গাড়ি চলতে চলতে একটা সময় লোকালয় ছেড়ে, শহর ছেড়ে বাইরে চলে আসে। আমিন ভাই এমনিতেই চাপা স্বভাবের লোক, আপনাদের আগেই বলেছিলাম, তিনি খুব বেশি কথাবার্তা ওনার পরিচিত লোকজনের সাথে বলেন না, সেহেতু অপরিচিত মানুষদের সাথে তো একদমই না। তো আজকেও তিনি সেই লোকের সাথে নিজে থেকে তেমন কোনো কথা বলেননি, শুধু একবার জিজ্ঞেস করেছিলেন, ভাই লাশ আপনার কি হয়, কিভাবে মারা গেল? তখন লোকটি বলে, ভাই আমার খুব আপন মানুষ, আমার আত্মার আপন, এই ধরনের একটা কথা ওনাকে বলেন। কথাটি শোনার পর আমিন ভাই পুরোটা না বুঝলেও উনি ধরে নেন হয়তো পরিবারের সদস্য। আমিন ভাই তখন আবারও জিজ্ঞেস করেন, ভাই মানুষটা কেমনে মারা গেল? তখন লোকটা অবাক করে দিয়ে একটা উত্তর দেন যে, ভাই জাদু করতে গিয়ে মারা যায়। আমিন ভাই কিছুই বুঝতে পারেন না এই কথাটার, জাদু করতে গিয়ে মানুষ মারা গেছে মানে। তিনি চিন্তা করেন হয়তো কি না কি বলতেছেন, শোকে কাতর হয়ে এই ভেবে তিনি আর কথা বাড়াননি, তিনি চুপচাপ গাড়ি চালাতে থাকেন। এভাবে প্রায় ঘন্টা 2-1 গাড়ি চালানোর প্রায় পর আমিন ভাই ফিল করেন ওনার গাড়ির গতি ঠিক আগের মতো থাকলেও কেমন জানি গাড়িটা খুব স্লোলি চলতেছে এবং খুব ভারী হয়ে যাচ্ছে। মানে গাড়ির স্পিড মিটারে দেখাচ্ছে গাড়িটা আসলে ঠিকই চলতেছে নির্দিষ্ট গতিতে, কিন্তু গাড়িটা ওনার কাছে মনে হচ্ছিল খুব আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। তো উনি গাড়ির গিয়ার চেঞ্জ করেন কয়েকবার, কিন্তু ঠিক তেমনই কোনো পরিবর্তন আসে না, আগেই যেমন ছিল তেমন। এক পর্যায়ে তিনি মনে করেন হয়তো গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। এই ভেবে তিনি ওইভাবেই মানে গাড়িটা চালাতে থাকেন। এভাবে আরও বেশ কিছু দূর যাওয়ার পর তখন মোটামুটি চারপাশে রাত নেমে গিয়েছে, মানে
সন্ধ্যা নেমেই কিন্তু রাত হয়ে গিয়েছে, কারণ ওনারা রওনা দিতে দিতে তখন সন্ধ্যা হয়েছিল। এখন ওনারা যেহেতু 2-3 ঘন্টা গাড়ি চালিয়েছেন, মোটামুটি রাত বলা যায়। আর লোকালয় ছেড়ে যেহেতু আপনারা হাইওয়ে বা গ্রাম অঞ্চলের দিকে যেতে থাকেন, তখন ওই সমস্ত এলাকায় রাত কিন্তু খুব তাড়াতাড়ি নামে এবং অল্পতেই মনে হয় অনেক গভীর রাত। তো এভাবে আরো বেশ কিছু দূর যাওয়ার পর আমিন ভাইয়ের পাশে বসা লোকটা হঠাৎ করে ওনাকে বলেন, ভাই গাড়িটা একটু সাইড করেন, আমার একটু নামতে হবে। আমিন ভাই দেখেন ওনারা যেই জায়গায় আছেন, মানে যেই জায়গা দিয়ে যাচ্ছেন, সেখানে আসলে কোনো ঘর বাড়ি তো দূরের কথা, যত দূর চোখ যায় একটা দোকানপাট বা কোনো বাজার পর্যন্ত চোখে পড়তেছে না। দুপাশে খালি লম্বা লম্বা গাছ আর খালি মাঠ, দু প্রান্তরের মতো। তো আমিন ভাই বলেন, ভাই এখানে কোথায় নামবেন? সামনে কোনো বাজার বা কোনো দোকানপাট দেখলে আমি সেখানে থামাবো, আপনি সেখানে নামিয়েন। কথাটা শুনে ওই লোকটা তখন বলে, ভাই আমার এখানেই নামা লাগবে, আপনি গাড়ি এখানেই থামান। কথাটা শুনতে কেমন জানি রাগী গলায় শোনালো আমিন ভাইয়ের কাছে। তিনি চিন্তা করেন হয়তো লোকটার প্রাকৃতিক কোনো ডাকে, প্রকৃতির ডাকে মানে সাড়া দিতে হবে, তাই হয়তো উনি তাড়াহুড়া করতেছেন। তো তিনি আর কথা বাড়াননি আমিন ভাই। তিনি এই ভেবে গাড়িটা রাস্তার পাশে একটা গাড়ির মানে গাছের নিচে সাইড করে রাখেন এবং দাঁড়ানোর সাথে সাথে পাশে বসা সেই লোকটা কোনো কথাবার্তা ছাড়াই গাড়ি থেকে নেমে যান এবং আমিন ভাই গাড়িতেই বসে থাকেন। এভাবে প্রায় 5 মিনিট যায়, 10 মিনিট যায়, প্রায় 20 মিনিট যাওয়ার পরও যখন লোকটা ফিরে আসে না, আমিন ভাই চিন্তা করেন কোনো সমস্যা হলো কিনা, লোকটা গেল কোথায়। এদিকে আমিন ভাইয়েরও কেন জানি ভয় ভয় করতে থাকে। তিনি চিন্তা করেন কোনো সমস্যা যদি হয়ে থাকে এই লোকটার, এই ভেবে তিনি এক সময় গাড়ি থেকে নেমে পড়েন। নেমে তিনি চারপাশে খোঁজা শুরু করেন, খুঁজতে থাকেন। ওনার সাথে কিন্তু কোনো টর্চ বা কোনো ভালো লাইট ছিল তাও কিন্তু না। ওনার সাথে একটা ছোট ফোন ছিল, মানে ফোনটার যে ছোট একটা ফ্ল্যাশ লাইট ছিল, ওই ফ্ল্যাশ লাইট দিয়েই উনি চারপাশে খুঁজতেছিলেন ওই লোকটাকে। আশেপাশে উনি খুঁজতে খুঁজতে একটা সময় খুব মানে বিরক্ত হয়ে যান। এই লোকটা এই খোলা প্রান্তরের মধ্যে, এই মাঠের মধ্যে দিয়ে কই চলে গেল। এবং উনি একটা সময় গাড়ির দিকে আবার ব্যাক করেন এবং কেন জানি ওনার মনে হয় যে লাশটা একটু দেখি ঠিকঠাকভাবে আছে কিনা। এই ভেবে উনি আসলে গাড়ির যে পেছনের দরজাটা ছিল সেটা উনি খোলেন এবং হয়তো ওনার জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি সেই সময় করে বসেন। কারণ ওই ভুলটি বা ওই দরজাটা না খুললে হয়তো ওনাকে এমন কোনো কিছু জীবনে এক্সপিরিয়েন্স করতে হতো না, হয়তো ওনাকে এই ধরনের একটা ভয় জীবনে পেতে হতো না। উনি দরজাটা যখন খুলেন ওই লাশবাহী ভ্যানের গাড়ির, উনি দেখেন ভিতরে যে লাশটা ছিল সেই লাশটা আসলে সেখানে নাই। তবে ওই যে লোকটা ওনার পাশে বসেছিল সেই লোকটা সাদা কাপড় জড়ানো পুরো শরীরে, উনি বসে আছেন একদম গাড়ির ঠিক মাঝখানে, চোখ বন্ধ করা অবস্থায়। অনেকটা তান্ত্রিক বা সাধুরা যখন যজ্ঞ করে একটা নির্দিষ্ট একটা ভঙ্গিমা বা নির্দিষ্ট একটা, আপনারা যারা জানেন সাধনা করার সময় বা যজ্ঞ করার সময় যেভাবে তান্ত্রিকরা বা ওঝারা বসেন, ঠিক সেইভাবে লোকটা সেখানে বসে আছেন এবং তার চোখের কোটর মানে চোখের যে কোণাগুলো ছিল সেই কোণা দিয়ে অজরে রক্ত ঝরতেছে। এবং দেখতে এই বিষয়টা কতটুকু বিভৎস ছিল, কতটুকু ভয়াবহ ছিল সেটা একমাত্র আমিন ভাই জানেন। তিনি ছাড়া আসলে এটা কারো পক্ষে উপলব্ধি করা, কারো পক্ষে ফিল করা সম্ভব না। এরকম একটা দৃশ্য দেখার পর উনি কি করবেন বুঝতে পারেন না। উনি এক ধাক্কায় ওই দরজা যেটা উনি খুলেছিলেন সেই দরজাটা আবার তিনি বন্ধ করে দেন এবং বন্ধ করে উনি গাড়ির ভিতরে যে ঢুকবেন সেই সাহসটাও করতে পারেন না। তিনি সেখান থেকে সামনের দিকে দৌড়াতে থাকেন রাস্তা ধরে।
কতটুকু তিনি দৌড়ান জানেন না, এবং কোন দিকে আসলে তিনি যাচ্ছেন, সামনের দিকে না পেছনের দিকে, কোথায় ঘর বাড়ি, কোথায় মানুষজনের দেখা পাবেন, ওনার মাথার মধ্যে খালি এই জিনিসটাই ঘুরতেছিল। এবং এভাবে প্রায় অনেকক্ষণ দৌড়ানোর পর দিক বেদিক শূন্য হয়ে উনি একটা সময় জ্ঞান হারান। তো জ্ঞান হারানোর পর ওনার আর কোনো কিছু মনে নাই। সকালবেলা ওনার যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখেন কয়েকজন কৃষক গোছের লোকজন ওনাকে একটা গাছের নিচেই মানে অজ্ঞান অবস্থায় পান, এবং তিনি উঠেই লাফ দেন। লাফ দিয়ে বলেন, ভাই আমার গাড়ি কোথায়? তো ওই যে লোকগুলা যারা ওনাকে মানে হেল্প করেছিল জ্ঞান ফিরতে, ওনারা বলেন, ভাই আমরা তো কোনো গাড়ি দেখিনি, আপনি কিসের কথা বলতেছেন? তখন উনি ওনার পুরো ঘটনাটা ওনাদেরকে খুলে বলেন। তখন লোকগুলা বলে, ভাই আপনার তো সর্বনাশ হয়ে গিয়েছে, ভাগ্যিস আপনার ভাগ্য ভালো যার কারণে আপনি মারা যাননি। তখন লোকটা বলেন, মানে আমিন ভাই বলেন, কি হয়েছে ভাই সেটা পরে দেখা যাবে, আপনারা আমার সাথে একটু আসেন, আমার গাড়িটা একটু খুঁজি। তো প্রায় সেখান থেকে আরো 1-1.5 কিলোমিটার পেছনে যাওয়ার পর ওনারা গাড়িটা সেই গাছের নিচেই ঠিক অক্ষত অবস্থায় পান। এবং আমিন ভাই যখন ভেতরে দরজাটা আবার খুলেন, তিনি দেখেন আসলে ভেতরে কোনো লাশ তো নাই, একদম পুরো গাড়িটায় ফাঁকা, কোনো লাশের অস্তিত্ব, লাশের কাপড় বা কোনো কিছুই মানে সেখানে নাই। গাড়িটা একদম যেরকম ফ্রেশ ছিল ঠিক ফ্রেশ ওইভাবেই আছে, ওখানে আসলে কোনো কিছুর চিহ্ন নাই। তো ওই যে কৃষকগুলা তারা একটা অবাক করে দেয়া মানে কাহিনী আমিন ভাইকে এর পরে শোনান। সেটা হচ্ছে, এই যে লোকটাকে দেখেছিল, এই লোকটা প্রায় 10-15 বছর আগে মারা যান, জিনের আক্রমণে মারা যান। উনি ছিলেন একজন কালো জাদুকর, উনি তন্ত্রমন্ত্রের সাধনা করতেন, কালো জাদু করতেন, ব্ল্যাক ম্যাজিক করতেন। তো একবার নাকি এরকম সাধনা করতে গিয়ে রাতের বেলা ওনাকে গাড় মটকানো অবস্থায়, মৃত অবস্থায় গ্রামবাসী উদ্ধার করেন। তো প্রথমের দিকে তখন বিষয়টা খুন খারাপই মনে হওয়াতে লাশটা হাসপাতালে নেওয়া হয়, এবং হাসপাতালে পুরাটা যখন পরীক্ষা করা হয় তখন দেখে আসলে এখানে বিষয়টা মানে ওইরকম কোনো মার্ডার বা ওইরকম কোনো কিছু ছিল না। তো লাশটাকে পরে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। এবং এই যে লোকটা যে তন্ত্রর সাধনা করতো, এই যে কালো জাদুকর লোকটা নাকি অত বেশি কালো ছিল না, সাধারণ মানুষজন যেরকম কালো হয় সেরকম নাকি কালো ছিল। কিন্তু মানে লোকটা মারা যাওয়ার পর ওনার শরীরের রংটা নাকি এত বেশি কালো হয়ে গিয়েছিল, একদম মিজ কালো, যেটাকে বলে আফ্রিকান নিগ্রোরা যেরকম কালো ঠিক সেই রকম কালো হয়ে যায়। এবং অমনটাই কিন্তু আমিন ভাই দেখেছিলেন যখন তিনি লাশটা নিয়ে হাসপাতালের সামনে থেকে রওনা দেন। যখন তিনি পুরো পথটা এই লোকটার সাথে আসেন তখন কিন্তু ওনাকে এইরকম কালোই দেখেছিলেন। যাই হোক, আমিন ভাই খুব বড় একটা ধাক্কা পান। উনি ওই গ্রামবাসী, ওই লোকজনগুলোর সাহায্যে নিজেকে একটু ধাতস্থ করে একটা সময় উনি ওনার গাড়িটা নিয়ে আবারও তিনি ফিরে আসেন ওনার বাড়িতে। এবং আসলে খুব বেশি একটা মনের মধ্যে দাগ কেটে যায় ওনার, এরকম একটা ঘটনা ওনার লাইফে ঘটে, যার কারণে উনি পরবর্তীতে ওনার আসলে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনাটি ঘটার পর উনি খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে আর কোনো খারাপ কিছু যদি ওনার সাথে ঘটে এবং কোনো প্রবলেম যদি হয়। কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমিন ভাইয়ের সাথে তেমন আর কোনো কিছুই ঘটেনি এর পরবর্তীতে। কিন্তু যা ঘটেছিল আসলে সেটাই হয়তো একজন মানুষকে ভয় পাইয়ে দিতে, একজন মানুষকে আতঙ্কগ্রস্ত করতে মানে এতটুকুই যথেষ্ট। আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল, কারণ 20 বছর আগে একটা মানুষ বা 15-20 বছর আগে মারা যাওয়া একটা মানুষ, সেই মানুষটা আবার জীবিত একটা মানুষের মতো রূপ নিয়ে একটা লাশবাহী গাড়ির মধ্যে দিয়ে একজন মানুষের পাশে বসেই চলে যায়। এবং পরবর্তীতে জানা যায় সেই লোকটা নাকি 15-20 বছর আগেই মারা গিয়েছিল। এরকম একটা কাহিনী যদি আপনার সাথে হয়, এরকম একটা ঘটনার যদি আপনার সাথে ঘটে, আপনার কেমন লাগবে আপনি লিখে কিন্তু জানাতে পারেন। আমার কাছে অদ্ভুত লেগেছে, এবং সেই সাথে কতটুকু ভয়ঙ্কর সেটা আসলে আমি বোঝাতে পারবো না। কারণ আমি যখন এই স্টোরিগুলো পড়ি তখন আমি
নিজেকে ওই জায়গায় ফিল করার চিন্তা করি, নিজেকে ওই জায়গায় দাঁড় করানোর চিন্তা করি, তখন আমি আসলে বুঝতে পারি একজন লোকের সাথে এই ধরনের একটা কাহিনী ঘটলে কতটুকু ভয় একজন মানুষ পেতে পারে। আপনারা যারা শুনেন তারাও চেষ্টা করবেন এই ধরনের হরর স্টোরিগুলা বা অভিজ্ঞতাগুলো শোনার সময় নিজেকে একটু ওই জায়গায় চিন্তা করবেন। আপনি নিজেকে আমিন ভাইয়ের জায়গায় চিন্তা করবেন যে আপনার পাশে এরকম একটা মানুষ ছিল এবং ওই মানুষটা এইভাবে অনেক বছর আগে মারা যায়, যার কোনো অস্তিত্ব এই দুনিয়াতেই নাই। তখন আপনারা আসলে বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন রিয়েল যে স্টোরির যে মজা বা ভয় পাওয়ার যে মজা সেটাই। তো এটাই ছিল তরিক ভাইয়ের পাঠানো আমিন ভাইয়ের সাথে ঘটা একটা ঘটনা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে।